আচ্ছা, নবনীতা কতটা বদলালো ব্যক্তিগতভাবে? আচ্ছা, প্রাক্তন মানে তোমার কাছে কি তিক্ততা নাকি বন্ধুত্ব? বিবাহ, বিচ্ছেদ এবং তারপরের জীবন, এই সব কিছু নিয়ে যখন এখনো শুনতে হয়, তখন নবনীতাকে হার্ট করে? আমি ভুলে যাই, যখন হঠাৎ করে বলে তারপর আবার মনে পড়ে যায়। প্রেম করছো? নবনীতা বিয়েতে বিশ্বাসী? সিঙ্গেল মাদার হতে চাও? খুব ভালো লাগে, বাচ্চা মানে খুব পছন্দ। তুমি মা হতে চাও এরকম একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব। আমরা এই মুহূর্তে যার ফ্ল্যাটের সামনেটা আছি, তার ফ্ল্যাটের নাম পরিসর, এবং এই নামটা কেন সেটা তো আমি জানবো ভেতরে গিয়ে। আমার সঙ্গে আজকে থাকবে নবনীতা। এই যে নবনীতার ফ্ল্যাট নতুন এসছে, মানে নতুন কিনেছে, নতুন শিফট করেছে, নিজের সঙ্গে একটা সংসার যাপন চলছে তার। তো ভেতরে গিয়ে দেখি কি করছে। হ্যালো হ্যালো, কেমন আসুন আছো? আসুন প্লিজ। হ্যাঁ, এই প্রথমবার তোমরা আসলে, যদিও আমার নতুন ফ্লাইটে এতদিন ধরে আমি সেটাই বাইরে ফার্স্ট বলছিলাম টাইম যে অ্যাকচুয়ালি। নতুন এবং নিজের সঙ্গে থাকা, তো সেটা 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর। লোকে পৌঁছতে পৌঁছতে লেট হয়ে গেল। হ্যাঁ। এসো প্লিজ ভেতরে বসো, ভেতরে বসে একসাথে আচ্ছা, আড্ডা আমরা মারি। এখানটাতে বসে আড্ডাটা হ্যাঁ, দিই, কন্টিনিউ করি। মোটামুটি। তুমি তুমি ওখানটা কি বসে- এখানে comfortable হ্যাঁ, হবে? হ্যাঁ, আমি তুমি এটাতে এখানটা বসো। তো বলো যে এখন এই যে আমি যেটা ঢুকে দেখলাম যে খুব ছিমছাম করে ঘর সুন্দর করে সাজানো রয়েছে। এটা সাজানো মনে হচ্ছে তোমার? আমি তো হ্যাঁ, ভীষণ নিট ক্লিন ছড়িয়ে ছিটিয়েই থাকি। তো এই যে 1.5 বছর হয়ে গেছে বোধহয় শিফট করেছো। আমি 2024-এ, হ্যাঁ, লাস্টের দিকে শিফট করেছি। নিজের সঙ্গে থাকাটা কতটা উপভোগ করছো? এটা আমার লাইফে বোধহয় প্রথম এইভাবে নিজের মতো করে থাকার। এই 1.5 বছরে এই কারণেই থাকা, শিফট করার একটা বড় কারণ হলো আমি আগে না নিজেই ছোট ছোট সাংসারিক কাজগুলো কতটা করতে পারবো কিনা আমি নিজেকে ওইভাবে কখনো দেখিনি। তো এটা আমার কাছে একটা ট্রায়াল ছিল যে দেখি আমি কতটা মানে গোছাতে পারছি, সমস্ত ঠিকঠাক করতে পারছি কিনা। তো এটা দেখার জন্যই হয়তো থাকা একসাথে, মানে কি মনে নিজের হচ্ছে সাথে। যে কতটা করে উঠতে পারছো নাকি সম্পূর্ণটাই শিখে গেছো? অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, এটাই বলবো। আর দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে আমি আগে নিজে কোনোদিনও একা একা গ্যাসও বুকিং করিনি, মানে আমি এখন সেটা করতে হচ্ছে আমাকে। তারপরে অনেক ছোট ছোট জিনিস বলে, মানে একটা সাংসারিক কাজে কত ছোট ছোট জিনিস থাকে যেটা আমরা ফ্যামিলির সাথে থাকি বলে আমরা কখনো মানে কাজটা কিন্তু ভাগাভাগি হয়ে যায়, তার জন্য কারোর একার ঘাড়ে পড়ে না বলে আমরা বুঝতে পারি না। কিন্তু এখন বুঝতে পারছি যে মানে আমার রাত্রেবেলা ঘুমোতে গেলে মনে হয় যে লক করেছি তো, ও কোথাও মানে ভ্যাকেশনে গেলে মনে হয় যে ঘরের এই গ্যাস বন্ধ আছে তো, এই আছে তো, হাজার একটা জিনিস মাথার মধ্যে চলে। সো ওকে, ইটস লাইক অ্যানাদার পার্ট অফ লাইফ, বাট ভালো এনজয় করছি, ভালো। জীবনের এই অধ্যায়টা উপভোগ করার মতো, যেটা তুমি মানে অবভিয়াসলি অবভিয়াসলি মানে এখানে আর কোনো খারাপ লাগার বিষয়ই নেই। মানে একটা কারণে বিষয় নেই, সেটা হলো তুমি কাউকে ব্লেম করতে পারবে না যে এই এই কারণে হয়েছে, এই কারণে তুমি কাউকে ব্লেম করছো না। তো এই লাইফটা কাটানোর পরে আমার মনে হয় যে এই লাইফটা আমার মধ্যে অনেক আগে কাটিয়ে নেওয়া উচিত ছিল। দেন আই হ্যাভ টু এন্টার লাইক সামওয়ান লাইফ। কেননা নিজের সাথে থাকতে থাকতে তুমি তো কাউকে ব্লেম করতে পারছো না। তো সব তুমি জানো যে তোমার লাইফে ভালো কোনটা হচ্ছে, খারাপ কোনটা হচ্ছে, সব তোমার জন্য হচ্ছে। তো তুমি পরে লাইফটা সাজাবে ওইভাবে। তুমি তারপরে নিজেকে বুঝে গেলে তুমি ওই জিনিসগুলো অমিট করে দিতে পারবে, মানে বাদ দিয়ে দিতে পারবে যে এই জিনিসগুলো তোমার ভুল হচ্ছে, এইগুলো বাদ দিয়ে দিলাম, তারপরে লাইফটা অনেক বিউটিফুল হয়ে যাবে। সো আমি মনে হয় যে কোনো মানুষকে মানে একটু নিজের মতো করে থেকে নিজেকে বুঝে যে আমার মধ্যে এই মানে লুফলস আছে, এই আছে, তো এইগুলোকে ডিলিট করে নিজেকে আরো কাস্টমাইজ করে দেন বেটার কিছু তৈরি করা উচিত। মানে সেটা আরো ভীষণ কংক্রিট ভাবে হয়, যে আচ্ছা, অন্য কোথাও গেলে। তোমার কথা ধরেই বলি, তুমি কি কি বুঝলে যে একা থাকতে থাকতে যে আমি এইগুলো করতাম না, এবং সেটা তো সংসারের কাজ নয়, এবং সবটা নিয়েই কি কি উপলব্ধি হলো তোমার? কি কি উপলব্ধি হলো সেটা হলো তুমি নিজের লাইফের সব প্রবলেমের জন্য শুধু দেশের নেতা মন্ত্রীদের ব্লেম করতে পারবে না যে এনার জন্য এটা হচ্ছে না, ওনার জন্য হচ্ছে না। তুমি নিজেকে ব্লেম করতে হবে এবং তোমার নিজের ওপর এক্সপেকটেশন বাড়বে, রাগও হবে, বাট তোমাকে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তোমাকেই ওটাকে সলিউশন বের করতে হবে। এবং এই সলিউশন বের করতে করতে এই প্রসেসের মধ্যে ঢুকতে ঢুকতে তুমি বুঝে যাবে যে লাইফের বাকি প্রবলেমগুলো মানে সেই প্রসেসটা তো একই। তো তুমি যে কোনো প্রবলেমকে ওই মেথডে ফেলবে আর প্রবলেম সলভ হয়ে যাবে। মানে তুমি যদি এক্সাম্পল বলো, যে এক্সাম্পল ধরো মানে আগে আমি কোনো জিনিস ধরো কিনতাম, সেটার কতটা লংজিভিটি হবে, আমি কতদিন ইউজ করতে পারবো, কি কত কিছু ভেবে কিনতাম না, যা কিছু হলো করে দিলাম। এবার তারপরে যখন এখন রিয়েল লাইফে নিজে ওটা দেখছি যে না
ইস একটা নতুন এক্সপিরিয়েন্স হলেই বাবা, এটাকে এইভাবে কিনলে বেটার হতো, এটাকে এই কেনার সময় এই জিনিসগুলো দেখে নিলে বেটার হতো। বা ধরো মানে আমি এই ফ্লাইটে শিফট করার পরে তো আমি প্রচুর ভুল করেছি। আর ভুলগুলো এক একটা ভুল এখন যখন প্রথমে বলতো ইস আমি যদি ভুল করি কি হবে, সব তো নষ্ট হয়ে যাবে সব। এবারে আমি যখন একটা নতুন করে কোনো ভুল করছি আমি তখন ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি, চলো আবার এই ভুলটা থেকে যখন ঠিক হয়ে যাবে আমি একটা নতুন ওয়ে পেয়ে যাবো যে হাউ টু সলভ দ্য প্রবলেম। তো এটা একটা মজা হচ্ছে, কোনো কিছু ভুল করলেই আমি মজা পাচ্ছি, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। যে কোনো মানে লাইফে কোনো প্রবলেম আসুক, কোনো ভুল হোক, যাই হোক, আমি এটা নিজেকে বোঝাতে পারছি যে এই প্রবলেমটা থেকে তো যখন বেরিয়ে আসবো তো আমি ওয়েটা খুঁজে পেয়ে গেলাম যে এইরকম প্রবলেম থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়। তো আমি এক্সপিরিয়েন্সটা আমার গ্যাদার হয়ে গেল নতুন, এরকম হয়েছে। এই যে তুমি যেটা বলছো এটা একটা নতুন অধ্যায়ের মতো নিজের উপভোগ করছো, কিন্তু কোনো একটা সময় আমরা তো সব সময় একা থাকতে থাকতে একটা একাকিত্ব আসে, তোমার কখনো এসছে মন খারাপ হয়? আমাদের এই বিল্ডিং এ একটা গ্রুপ আছে, আর সেই গ্রুপটা আমাকে কোনোভাবেই মন খারাপ করে থাকতেই দেয় না। ইভেন আমি যে আজকে এখানে এসেছি, আমি বাড়িতে আসার পরে ওরা কতবার ফোন করে গেছে যে তোমার কি এটা হয়ে গেছে, মানে আমি যখনই জাস্ট শেষ হবে আমি ওদের সাথে গিয়ে এখন পুলে গিয়ে নামবো। এবার বলো তারপরে তোমার মন খারাপ কোথায় হবে? তুমি পুলে ওদের সাথে এনজয় করতে করতে কোথায় মন খারাপ হবে? কি মন খারাপ হবে? যে জলটা বেশি না ক্লোরিন বেশি, এটার জন্য মন খারাপ হবে? কিসের জন্য মন খারাপ হবে? তোমার মন খারাপ করার জায়গা নেই, বিকজ মানে মানে ফরচুনেট যে আমার এরকম একটা মানে ভালো গ্রুপ এখানে তৈরি হয়েছে। তো ওরা এবার হ্যাঁ এরকম না যে আমাদের একটা গ্রুপ আছে তো ওই গ্রুপটাতে আমরা এরকম না সারাক্ষণ শুধু মজার কথাই বলি, আমাদের একে অপরের যদি পার্সোনাল কোনো প্রবলেম হয় আমি সেটাও শেয়ার করি, বা আমার কোনো প্রফেশনাল কোনো জিনিস হলো আমি সেটাও শেয়ার করি, আমাকে এটা করা উচিত। মানে কি হয় তারা হয়তো অন্য প্রফেশন কিন্তু তারা তো বাইরে থেকে দেখছে, তো তাদের থেকে একটা তো নিউট্রাল ভিউ বা নিউট্রাল জাজমেন্ট আমি পেতে পারি, তো সেই কারণে তাদের সাথে ওই আলোচনাটা হয়। তো আমার কখনোই মনে হয়নি যে না আমি একা বা কোথাও একটা লোনলিনেস কাজ করছে। হ্যাঁ মানে একা থাকা আলাদা ব্যাপার, বাট আই এম নট লোনলি পার্সন। আমি একা থাকতে ভালো, এমনি তো আমার অভ্যেস হয়ে গেছে, ভালো মানে আমার ভালোই হয়েছে একদিক থেকে একা থেকে। আচ্ছা নবনীতা কতটা বদলালো ব্যক্তিগতভাবে? একদমই না। হ্যাঁ এটা হতে পারে যে আমার একটু মানে এখন চয়েস বা এই কথা বলা যেহেতু একটু এঙ্গেজমেন্ট বেড়েছে, চেঞ্জ হয়েছে, এঙ্গেজমেন্টে মানে পরিবেশটা চেঞ্জ হয়েছে। আগে ধরো শুধুমাত্র ইন্ডাস্ট্রির লোকজনদের সাথে বা কাজ রিলেটেড মানুষদের সাথে দেখা হতো, এখন একটু সেটা কমেছে। তো কমে আবার অন্য এঙ্গেজমেন্টও বেড়েছে, সেটা একটা ভালো জিনিস। তো আমি সবসময় এতদিন ধরে মানে ওল্ড আমি একটা লেন্স দিয়েই লাইফকে দেখতাম, তো হয়তো একটা লেন্স দিয়ে দেখা উচিত না, মানে যে কোনো প্রফেশনে থাকা উচিত। আমি আগে শুধুমাত্র মানে একটা অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবেই শুধু মানে পুরো ওয়ার্ল্ডকে দেখতাম আর কি, বিচার করতাম, আর সেটা করা উচিত না। মানে ইন্ডিভিজুয়াল যখন সামাজিক ওয়েতে গিয়ে তোমাকে ইন্ডিভিজুয়াল ভাবেই ভাবা উচিত, তো সেটা হয়তো একটু চেঞ্জ হয়েছে। আর মানুষের সাথে পরিচিতি এখন আগে একটা অন্য ওয়ে মানে অন্য মানুষদের সাথে পরিচিতি বেশি ছিল, এখন একটু অন্য মানুষদের সাথে পরিচিতি বেড়েছে। এটার থেকে আর কোনো কিছু চেঞ্জ হয়নি। তো একটু বলো, তুমি যেটা বলছিলে যে এই যে অন্য তুমি নিজের একটা জগৎ তৈরি হয়েছে বলা যায়, তো সেখানে কি কি মানে করছো, মানে অভিনয় ছাড়াও তোমার একটা অন্য পার্ট রয়েছে? আমার আমার মানে এখন এই মুহূর্তে মেইনলি আমি দুটো প্রফেশনের সাথে জড়িত। একটা হলো আমাদের ব্যাঙ্গালোরে একটা কোম্পানি আছে, এটা হলো জয়েন্ট কোম্পানি, সেটা গত বছরই জাস্ট ফর্ম করেছে। তো ওইটার একটা রয়েছে, ওইটা একটা পুরোটাই মানে আইটি এবং টেকনোলজিক্যাল সলিউশন টাইপের কোম্পানি, সেই জিনিসগুলোই প্রোভাইড করে থাকে। তো সেটা একটা আছে। আর এখন আমি নতুন মানে আমি আগে না এই সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল আমি অতটা সিরিয়াসলি এই কারণে নিতাম না, একটা হলো টাইম ছিল না, শুধুমাত্র শুটিং এবং শুটিং রিলেটেড কাজেই আমি এমনভাবে জড়িত ছিলাম। মানে ধরো আমার 10-11 বছরের কেরিয়ারে এই 2 বছর বাদ দিলে আমার এমন কোনো মান্থ যায়নি যে আমি মানে বসেছিলাম, অফ হয়েছে, কিছু না কিছু হতেই থেকেছে। তো এইবার কি হয়েছে, একই রকম কাজ করতে করতে মেন্টালিও একরকম হয়ে গেছিল। তারপর আমার মনে হয়েছে না সোশ্যাল মিডিয়াতে কিছু করা যায়। সো এই লাইক আমি একটু এখন হয়তো একটু অ্যাক্টিভ হয়েছি, এখন একটা নতুন পেজ খুলে মানে ভালো লাগছে। ইটস নট লাইক জাস্ট মনিটাইজেশনের জন্যই করা, বাট নিজের ভালো লাগার জন্য ওয়াই নট টু ট্রাই। তো ট্রাই করছি নতুন নতুন জিনিস। আর অভিনয়ের কথা কি ভাবছো, টেলিভিশন বা সিরিজ? আমি তোমাকে আসার পরেই একটা জিনিস বলছিলাম যে এখন না ইন্ডাস্ট্রির পরিবেশটা একটু চেঞ্জ হয়ে গেছে। ধরো আমরা যারা ওই 2014-15 থেকে মানে শুরু করেছি কাজ করা,
তখন একটা পরিবেশ ছিল যেইভাবে ক্যারেক্টার সিলেকশন হতো, যে কোন কোন জিনিসগুলো দেখে, সেটা তার অ্যাক্টিং ফিচার্স আর তার বডি ল্যাঙ্গুয়েজ, যে যে জিনিসগুলো দেখে। এখন সেই জিনিসগুলো দেখার এগুলো চেঞ্জ হয়ে গেছে একটু, মানে এখন অন্য রকম ভাবে কাজ পাওয়ার টেন্ডেন্সি বেড়েছে। এবার আরেকটা জিনিস, আমি কখনোই তখনও খুব একটা এই মানে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব, কোনো গ্যাদারিং এ যাওয়া, কোনো ফিল্মি পার্টিতে যাওয়া, নাহলে আমি তখনও কখনোই করিনি। তারপরে যখন কাজ কম মানে করতে কম করলাম, তখন থেকেও আমি কখনোই করিনি। তো ওই তারপরে গিয়ে আবার নতুন এই মানে নতুন একটা ইন্ডাস্ট্রির সাথে কোপ আপ করা, তখন আমার আর অতটা ভালো লাগলো না, ইচ্ছে করলো না, ওই ইন্টারেস্টটা আমার একটু চলে গেল। দেখলাম এরকম না যে আমি কখনোই করবো না, কারণ এই ইন্ডাস্ট্রি থেকেই লোকে আমাকে চিনেছে, এখান থেকেই লোকে জেনেছে। বা আমি মানে এখন ধরো একটু একটু করে এখন হয়তো কিছু করছি, কিন্তু তারপর থেকে মানে আর্নিং পাথ বলো যা হোক সব এই ইন্ডাস্ট্রি থেকে এসছে। তো আমি ইগনোর তো কখনোই করতে পারবো না যে আমি করবো না, কখনো অবভিয়াসলি করবো। কিন্তু এখন যেই টার্মে বা যেরকম ভাবে এই হয়েছে, তো আরেকটা হলো দেখো এতদিন ধরে তুমি কাজ করলে তোমার একটা ফিনান্সিয়াল এড একটা রকম থাকে যে হ্যাঁ তুমি এইটাই কোট করবে, বাট যখন ওরা আমার কোটেশন নেবে এবং একটা অন্য কোনো মেয়ে কোটেশন নেবে, নিউ কামার্স, তো অবভিয়াসলি কোটেশন ডিফারেন্স হবে। সেই কারণেও বহু কাজ আমার মানে লুকসেট হয়েও তারপর কাজ করা হয়নি, এরকমও হয়েছে। তো হ্যাঁ সেটা একটা হয়েছে। তো আমি ওই কারণে এখন যেটা হয়েছে, একটা সুবিধা হয়েছে যে হ্যাঁ আমি একটা অন্য প্রফেশনের সাথেও সাইড বাই সাইড যুক্ত আছি, তো ওই প্রবলেমটা হয়তো এখন আমার একটু দূর হয়েছে। কিন্তু মাঝখানে গত 1 বছর আগেও যখন আমার ওই প্রফেশনটা ঠিকঠাক মতো হয়নি, তো তখন আমার একটা প্রবলেম চলছিল যে মানে এটা ফিক্স না হলে আমি তো করতে পারবো না, এরকম। তারপরে এখন একটু প্রবলেমটা কমেছে, কেননা আমি জানি যে শুধুমাত্র এই পারিশ্রমিকের দিকেই বিচার করে আমাকে না করলেও হবে, বিকজ আই হ্যাভ আনাদার প্রফেশন। তো ঠিক আছে, এরকম সব দিক থেকে গল্প ঠিক থাকলে কেন করবো না। এর মধ্যে সুযোগ এসেছিল নিশ্চয়ই। এর আগে অ্যাকচুয়ালি অদ্ভুত একটা ব্যাপার, এই যে মানে দেখো এখন এই সময়ে যে কোনো কথা বলতে গেলে রাহুলদার কথা না বললেই নয়, না বললেই নয়। আমি এই কারণে তুললাম রাহুলদার কথাটা। রাহুলদা যে সিরিয়ালটা করছিল, ওই সিরিয়ালটার জন্য যখন ওদের মানে একটা নতুন ট্র্যাক চালু হলো, আগে তো সিরিয়ালটা অন্য একজন মানে নীল আর হ্যাঁ মধুমিতা ওরা করছিল। তো ওদের যখন অফ করে যখন ওরা আবার নতুন করে, তখন এসে জলসা থেকে ফোন করেছিল স্টার থেকেই। তো আমি তারপর জিজ্ঞেস করলাম যে কোন সিরিয়াল, বললো যে এরকমভাবে আমি চেঞ্জ করছি, খুব ইমিডিয়েটলি চেঞ্জ হচ্ছে। আমি তো জিজ্ঞেস করলাম যে তখনও রাহুলদা ঠিক হয়নি, তখন একটা অন্য একটা ছেলে ছিল। তারপরে বললো যে হ্যাঁ রাহুলদা ইয়ে হচ্ছে, তারপরে লুকসেট প্ল্যান করছি, তোমাকে জানাচ্ছি। তারপরেই হয়তো বললো যে না, আমাকে হয়তো একটা জিনিস হতে পারে, আমার মানে তুমি যদি আমার 10 বছর আগে দেখো, আমি কেন জানি না, আমাকে এখন নাকি ভীষণ ইয়াং লাগছে কিছু মানুষের পাশে। দিস ইজ দ্য রিজন যে তুমি না, এটা ঠিক ভালো লাগছে না, মানে ভালো লাগছে না, মানে ওরা যে ক্যারেক্টারটা ভাবছে সেটার জন্য হয়তো আমাকে একটু ইয়াং লাগছে। সেই কারণে হ্যাঁ এটা একটা চেঞ্জ হয়েছে, এটা ওরা দেখছে বলে জানি, আমি তো বুঝতে পারছি না, আমি তো আমার মতো করেই রয়েছি। হতে পারে সেটাও হয়তো একটা কারণ হতে পারে, কারণ হ্যাঁ সত্যি আগে আমার কথা বলার বসার ভঙ্গি হয়তো এখন একটু হলেও চেঞ্জ হয়েছে। হ্যাঁ তো ওইটা একটা কারণ হতে পারে, কিন্তু মানে সেটা কোনো এরকম না যে এটা হিউজ একটা যে আমি সেটার জন্য অন্য কোনো ক্যারেক্টার করবো না, মানে একটাদের কাজই ওটা, এরকম নিজেকে ভেঙে তুমি একটা অন্য ক্যারেক্টারে ঢুকবে। তো সেটা একটা ছিল, এবং তার জন্য রাহুলদার কথাটা তুললাম। রাহুলদার কথাটা মানে এই কারণেই তুললাম, কারণ যখন আমার স্টারের প্রথম প্রজেক্ট রাহুলদার সাথে ছিল, আর মানে এই রিলেটেড ব্যাপার আসলেই আমি জানি না, আমি ইন্ডাস্ট্রিগত দিক থেকে কার কি হলো, প্রোডাকশন হাউসের কি হলো আমি এইসবের মধ্যে জানি না, বাট আমার কাছে এটা ভীষণই একটা পার্সোনাল লসের মতো। মানে যখন আমি এটা শুনলাম, আমি তারপরে মাঝখানে মানে যেহেতু একটা প্ল্যান ছিল বলে আমাদের যেতেই হতো, এটা না আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না। আমি ওইখানে গিয়ে আমি জানি যে রাহুলদার নেই, যে মেসেজ করে, আমি রাহুলদার হোয়াটসঅ্যাপে রাহুলদাকে মেসেজ করি, রাহুলদা আমি সত্যি খুব মিস করছি তোমাকে। এবং সেটা তার মানে রাহুলদা চলে যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরেই আমি গেছিলাম রিসেন্টলি একটা জায়গায় ঘুরতে, মানে ওটা আগে থেকে প্ল্যান ছিল এবং আমরা কেউ অফ করতে পারিনি, এবং যারা এখানকার বিল্ডিং এ যারা সবাই মিলে একসাথে গেছিলাম। তো ওখানে গিয়েও প্রথম দিন রাত্রেবেলা, ওরা তো আর এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না, ওরা কেউই জানে না,
আমি রাহুলদার সাথে যা যা আমার মানে কাজ করতে গিয়ে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার শুধু সারা রাত ধরে ওটা নিয়ে আলোচনা করে গেছি। ফার্স্ট রাতে আমরা সারাক্ষণ সবাই একসাথে বসেছিলাম। তো আমরা যেখানে গেছিলাম একটু পাহাড়ি পাহাড়ি জায়গা ছিল, তো ওখানে মানে ব্যালকনিতে যাওয়ার সারাক্ষণ শুধু রাহুল থেকে নিয়ে আলোচনা করে গেছি। অ্যান্ড আমরা মানে একসাথে বসে বাংলা গান শুনেছি, রাহুলদার মুভির গান শুনেছি ওখানে গিয়ে। মানে ওই রাতটা আমরা শুধুমাত্র রাহুলদার মানে অনলি ওয়ান টপিক যে আমরা ডিসকাস করেছি। তো আমার কাছে এই মানে আমার কাছে রাহুলদাকে নিয়ে গেছিলাম এটাই বলতে হবে। আর বাকি ইন্ডাস্ট্রি কি হচ্ছে এই হচ্ছে, কারণ সেখানে অনেকগুলো জিনিস জড়িত, কিন্তু আমার কাছে অন্য জিনিসগুলো মাইনেই পাইনি। আমি ভাবিনি যে ইন্ডাস্ট্রির কি ক্ষতি হলো। আমার মনে হলো যে মানে এরকম বহু সিচুয়েশন হয়েছে, আমার লাইফেরও কোনো সিচুয়েশন হয়েছে যে আমি প্রচন্ড ইয়ে হয়েছি। এবং রাহুল দা না কল করে কোনোদিনও মানে অনেকে কল করে না জাস্ট ফলো আপ নেওয়ার জন্য, জাস্ট মানে এমনি একটা কল। রাহুল দা জেনুইনলি ফোন করে এরকম না কেমন আছো বা মানে একটা শুরু করে তারপর মেন কথা ঢোকা না, শুরু করে প্রথম কথাটাই মেন কথা জিজ্ঞেস করবে। ধরো কোনো বুঝতে পেরেছি আমি কোনো এরকম সিচুয়েশনে আছি, ফোন করে তুই ঠিক আছিস তো, আমি শুনলে মানে কোনো ভুলভাল বা এরকম না যে আমি শুধু দেখাচ্ছি যে আমি আছি, ও দেখানোর দরকারই ছিল না। জেনুইনলি মানে এবং আমি গলা শুনে তার বুঝতে পারছি যে সে কি ফিল করে ফোন করেছে বা সেই কতটা আমার ব্যাপারে জেনে ফোন করেছে। এবং এক্স্যাক্টলি মানে ধরো মাঝখানে কথা নেই অনেকদিন, কিন্তু এমন ভাবে আমাকে অ্যাপ্রোচ করলো, এমন ভাবে বললো, আমার মনে হলো যে এটা তো আমার সবই ফিলিংস গুলো বুঝে ফোন করলো এরকম মনে হচ্ছে। মানে রেগুলার যার সাথে কথা বলে যেরকম হয় সে সেরকম ভাবে একটা ফোন করলো, সেরকম একটা ফোন এলো রাহুলদার থেকে। তো তার জন্য আমি এই এক্সপিরিয়েন্স গুলো আমি কখনো মানে কিছুতেই ভুলতে পারবো না। কাজের এক্সপিরিয়েন্স তো আলাদা, মানে অ্যাপার্ট ফ্রম আওয়ার ওয়ার্ক আর একটা অদ্ভুত মানে বন্ডিং। তারপরে শুটিং এর মাঝখানে আমরা শুটিং মানে ধরো হচ্ছে না, রাহুলদা গাড়ি নিয়ে আমরা বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়েছি, গিয়ে একটা চা খেয়ে চলে আসলাম। এরকম বহুবার করেছি, কারণ আগে তো খুব সারা রাত জেগে শুটিং হওয়ার টেন্ডেন্সিটা ছিল, তারপরে তো 14 ঘন্টা তারপরে এসছে। তো আমরা এই এই জিনিস নিয়ে আলোচনা করেছি একটা দিন ওখানে গিয়ে শুধু। একদমই। তুমি যেটা বলছিলে যে এই যে তোমার নিজের একটা পরিবর্তন বা তুমি দেখতে আরো সুন্দর হয়ে গেছো, আমি বলছি না কিন্তু সুন্দর হয়েছি, সেটা স্বাভাবিক, আমরাও দেখতে পাচ্ছি। সেটা আমি সুন্দর না, আমি বলছি যে হয় না যে দেখো এতদিন আমি একটা অন্য লাইফে বিলং করছিলাম, তারপরে একা এসে অনেক মানে ব্যাগেজ চলে গেছে, অনেক ইয়ে হয়ে গেছে, তারপরে ধরো একটা অন্য গ্রুপ জয়েন করেছে, নিজের মতো একটা পরিবর্তন এসেছে যেটা বলার। তো একটা কথা বলো, সংসার বাঁধন সবকিছু আর একদিকে তো স্বাধীনভাবে নিজেকে বাঁচা, এই যে দুটোর মধ্যে একটা তফাৎ রয়েছে এবং তুমি নিজের একটা পরিবর্তন লক্ষ্য করছো, সেই তফাৎটা তোমার কাছে কি রকম? এখন কি বলছে আমি সংসার করছি, এটাও আমার সংসারই। মানে হ্যাঁ, তো এরকম না যে একদমই কোনো বাঁধন নেই বা এই নেই। মানে ধরো এখন বাঁধনটা শুধু প্রায়োরিটি গুলো চেঞ্জ হয়েছে, প্রসেসটা একই রকম আছে, প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়নি। ধরো আমি আজকে যখন বাড়িতে আগে অন্য কোথাও থাকতাম, আমার বাড়ি ফেরার একটা অন্য তাড়া ছিল, এখন জানি যে আমাকে বাড়িতে এলে এইগুলো কমপ্লিট করতে হবে। তারপর আমার অন্য একটা প্রফেশনের কথা বললাম, সেটা আমাকে এখান থেকে বসে করতে হয়। তো বাড়িতে একটা মানে ওয়ার্ক সেট আপ হয়ে যায়। আগে যেরকম ওয়ার্কিং প্লেসটা সম্পূর্ণ আলাদা ছিল, বাইরে ছিল, তো এখন জাস্ট জিনিসগুলো চেঞ্জ হয়েছে। এরকম না কিন্তু মানে মানে স্বাধীনতা ভাবলে ওরকম ভেবো না যে মানে আমি বাড়ি ছেড়ে একদমই যাই না, মানে আমি এতটাই ঘরকুনো টাইপের। আমার কিন্তু মানে শুধু সেট আপটা চেঞ্জ হয়েছে। ধরো আগে একটা অন্য পরিবেশে ছিল, অন্য জায়গায় ছিল, শুধু জায়গাটা চেঞ্জ হয়েছে, বাকি জিনিসগুলো একই আছে। যে উঠে আমাকে এটা করতে হবে ঘরের জন্য, আমাকে এটা করতে হবে, হ্যাঁ একা থাকলেও, কারণ আমি জানি যে এইগুলো না করলে, আর আমি যেভাবে একটু মানে আমি একটু ক্লিনলেস ভাবে থাকতে পছন্দ করি, তো আমি জানি যে আমি যে লাইফ স্টাইলটা আমি চাইছি আমি সেটা অ্যাচিভ করতে পারবো না যদি আমি এই জিনিসগুলো না করি। তো অটোমেটিক ভাবেই আমাকে সেটা করতেই হবে, শুধু জায়গাটা চেঞ্জ হয়েছে আর ওয়ার্কিং প্লেসটা চেঞ্জ হয়েছে, ব্যাস, আর কিছুই চেঞ্জ হয়নি। আচ্ছা, তো রিসেন্টলি তুমি গাড়িও কিনেছো, আমরা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছিলাম, এবং তোমার নানা সোশ্যাল মিডিয়া তুমি যেটা বললে যে তুমি এখন অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছো, সত্যি তাই যে তোমাকে এখন দেখা যাচ্ছে, আগে খুব একটা তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যেত না। কিন্তু সোশ্যাল মিডিয়া মানে যেরকম একটা জাজমেন্ট পরিস্থিতি চলে আসে, তুমি নিজেও জানো যে তোমার ছবিতে অনেক সময় অনেক কমেন্ট, যবে থেকে ভীষণ অ্যাক্টিভ হওয়া শুরু করেছি, মানে লাস্ট ইয়ার থেকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেটাকে কিভাবে হ্যান্ডেল করো এবং সেটাকে একটা কি বলবো একটা অতীত টেনে এনেও সেটা একটা জাজমেন্ট পরিস্থিতি তৈরি হয়? ওটা তো বাবা, এটা তো মানে মানে আমার নামও মানে সব থেকে আমার ভীষণ অদ্ভুত লাগে। ধরো তুমি আজকে জার্নালিজম করছো বা তোমার মতো আরো অনেক মানুষ করছে, কিছু কিছু মানুষ
তারা হয়তো না জেনে বা তাদের প্রপার রিসার্চ নেই, সেইটা নিয়ে এবার কি হয়, একটা নাম লাগিয়ে দিলেই তো আর একটা মানে তুমি একটা নাম লাগিয়ে দিলে যে হ্যাঁ এই পেজ থেকে এই হচ্ছে। এবার আমরা যারা সাধারণ মানুষ তারা না কেউ ভেরিফাই করে না যে এই তথ্যটা একটা খুব ওয়েল নোন কোনো পেজ থেকে আসছে না একটা জেনে যে কোনো মানুষ র্যান্ডামলি করছে, তারা ভেরিফাই করে। মানে আমার মায়েরা তো করেই না, তার কারণ তারাও তো বোঝে না যে কি ব্লু টিক না কি এইটার কত ফলোয়ার্স, তারা এগুলো বোঝে না, তারা শুধু দেখে। তারা আমাকে এক একদিন সকালবেলা এই আমি দেখলাম এইটা হয়েছে। আমাকে প্রথমে আমরা বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম 15 দিনের জন্য, ওখানে লিখেছে এখানে যে ছবিগুলো আছে সেখানে আমার যে আরেকজনকে নিয়ে গেছি আমার বিশেষ বন্ধু, সেই বিশেষ বন্ধু নেই এখানে, সেটা কি নবনীতা দাস ঘুরতে গেছে এই বিশেষ বন্ধুদের সাথে। এবার আমাকে ফোন করলো বাড়ি থেকে, আমি বললাম যে হ্যাঁ আমরা যারা এসেছি মানে আমাদের মোট 5 জন গেছি, 2টো কাপল আর আমি। তো আমি বলছি আমরা এই 5 জন আছি না, এখানে লিখেছে যে তুই একটা আরো কেউ আছে, মানে there is a 6%, তো 6% কে? আমি বলছি 6% কে? বলছে না যে ছবিগুলো তুলে দিয়েছে। 5 জনের ছবি তাহলে কি করে উঠছে? বলছি আমি ট্রাইপড নিয়ে গেছি, ট্রাইপডে তুলেছি। না 5 জন, এবার বলছি 5 জনের ছবি কি উঠতে পারে না? আমি তো যে কোনো একটা ফোন রেখে হোক এই 5 জন একসাথে কেউ ছবি তুলছে না, এখানে আমরা এই আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছে। আমি তারপর বললাম প্লিজ আমি ঘুরে চলে আসি, আমি তারপরে তোমাকে এসে পুরো ডিসক্রাইব করবো। মানে আমি লাস্টে বিরক্ত হয়ে মানে এটা বলতে বাধ্য হলাম, কারণ এবার কি হয় আনভেরিফাইড জায়গা থেকে কিছু তথ্য উঠে আসে, আর সেটাকে প্রথম আমাদের এই গ্রুপে আমিও প্রথম মানে আমরা একদিন লিখেছিলাম যে এই জানো আমরা ঘুরতে গেছি, এটা নিয়ে ভীষণ অন্যরকম মন্তব্য আসছে। আমাকে তারা এত সুন্দরভাবে অ্যাডভাইস করলো যে তুমি প্লিজ এগুলোকে ইগনোর করো। আমি তো জানতাম তুমি ভীষণ ম্যাচিওর এই ব্যাপারে, তুমি এতদিন হয়ে গেছে এই প্রফেশনে, তুমি তো আরো বেশি ভালো করে হ্যান্ডেল করতে পারবে, তুমি কি করে এই জিনিসটাকে এইভাবে হ্যান্ডেল করতে পারছো না? আমি যে হ্যান্ডেল করতে পারছি না, আমি জাস্ট মনে আসছে, হয়তো আর মনেও আসার দরকার নেই, তুমি মন থেকেও দূর করে দাও, তুমি মনে ভাবে কেন প্যালপিটেশন করবে সব ভুলভাল তথ্য নিয়ে? আমাকে তারা এমন ভাবে বোঝালো, এই যে বললো না যে আমার ওই লোনলিনেস হওয়ার ব্যাপারটাই নেই এই কারণে এখানে আসার পর থেকে। আর গাড়ি কেনার মতো আমরা সবাই মিলে এরকম হাসাহাসি করে আমরা একসাথে বসি, আমি এরকম কমেন্ট দেখি, মানে ওরাই আর কি, ওরা আমাকে বরঞ্চ ভীষণ মানে মোটিভেট করে যে তুমি কেন এরকমই বলছো। এক জায়গায় লিখেছে তো কালকে দেখলাম কোটি টাকার গাড়ি কিনেছেন। কোটি টাকার গাড়ি কি করা হয়? এক তো ওটা 2023 মডেল, ওই গাড়িটা নতুন গাড়িটাও কোটি টাকা নয়। আমি শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, কি আমি তো পুরোনো গাড়িটা জাস্ট এক্সচেঞ্জ করলাম, আমাকে মানে আমি বরঞ্চ খরচাই করিনি। আমি বললাম যে আমি খরচায় তো না করেও আমি তো বিশাল ইয়ে হয়ে গেলাম। আমার মাঝে মাঝে এটা ভীষণ আমরা ভাবায় না, হ্যাঁ আমার এবার মজা লেগেছে। হ্যাঁ তবে খারাপ লাগে এই কারণে যে কিছু কিছু মানুষ তাদের এতটা লাইফে হয়তো এত প্রবলেম, তারা ফার্স্ট্রেশন বের করার এটা একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে, সেটা একটা ভীষণ বিরক্তকর লাগে যে আরো অনেক ওয়ে আছে। লাইক এখানে এসে হয়তো কোনো মানুষের নর্মাল জিনিস দেখেও ভালো লাগছে না, সেটাতেও একটা বাজে কমেন্ট করা বা পার্সোনাল জিনিস নিয়ে যখন করে, বাকি জিনিসগুলো আর একদমই ভাবায় না। আচ্ছা, এই যে ব্যক্তিগত জীবন নিয়ে যে একটা মানে সোশ্যাল মিডিয়ায় সবসময় একটা কাটাছেড়া চলছে, সেটা সেলিব্রিটি হলে বা চেনা মুখ হলে তো আরো অবশ্যই, বিবাহ বিচ্ছেদ এবং তারপরের জীবন, এই সব কিছু নিয়ে যখন এখনো শুনতে হয় তখন নবনীতাকে হার্ট করে? আমি ভুলে যাই যখন হঠাৎ করে বলে, তারপর আবার মনে পড়ে যায়। আমি সিরিয়াসলি মাঝখানে আমি এই ব্যাপারগুলোই ভুলে গেছিলাম, কিন্তু যেহেতু এইটা আরেকটা কারণ হলো, যখন ধরো মানে লাস্ট আমি প্রজেক্ট হচ্ছে 2024-এ, তো তখনও যখন শুটিংয়ে যেতাম তখন সবাই ধরো সিরিয়াল নিয়ে আলোচনা হচ্ছে, ক্যারেক্টার নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে আস্তে 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 সিরিয়াল কোনো একটা কথা রয়ে অন্যদিকে চলে গেল। আমি বুঝলাম যে এবার বুঝতে পেরে গেছি যে দিস ইজ দ্য, এইটাই একমাত্র পয়েন্ট হতে চলেছে কথা বলার। তারপরে আমি আস্তে আস্তে এই একটা আরেকটা কারণ যে আমার এখান থেকে সরে আসার কারণ, আমি দেখো আমি যখন বড় হয়েছি আস্তে আস্তে তখন তোমাকে কেউ বলেনি যে এই প্রফেশনটার ওপর বেস করেই তোমাকে সারা জীবন চলতে হবে। আর অবভিয়াসলি আমি তখনই চলবো যখন আমি পার্সোনালি ভীষণ খুশি থাকবো এই পরিবেশটার মধ্যে। সেই পরিবেশটার মধ্যে সারাক্ষণ যদি শুধু তোমার লাইফের অতীত নিয়ে আলোচনা হতে থাকে, তাহলে তো আমার মুভ অন করার দরকার নেই, মুভ অন করার বাকি মানুষদের দরকার, যে তারা মুভ অন করতে পারছে না, আমি মুভ অন করে চলে গেছি, কিন্তু আমার পারিপার্শ্বিক মানুষেরা যারা আমাকে নিয়ে ভীষণই হয়তো চিন্তিত, তারা হয়তো শুভাকাঙ্ক্ষী যাই হোক, বাট তারা মুভ অন করতে পারছে না। মানে এটা তোমার শুনতে হতো?
হ্যাঁ অবভিয়াসলি অনেকবার শুনতে হয়েছে, মানে এখনো সেটা নিয়ে আলোচনা হয়। আমি তখন মানে তাদের এটা বলি যে প্লিজ আমি মুভ অন করেছি, আপনারা প্লিজ মুভ অন করে যান, আমি আর এটা নিয়ে আমি কন্টিনিউ করছি না, আপনারাও কন্টিনিউ করবেন না। আরও প্রচুর, আমি একটা খুব ক্ষুদ্র মানুষ, আরও পৃথিবীতে প্রচুর প্রচুর মানে যদি কন্টেন্টের অভাব হোক, বলে দিচ্ছি আরও ভালো ভালো কন্টেন্ট আছে, নিজেদের পার্সোনাল গ্রোথ নিয়ে কন্টেন্ট আছে, প্লিজ সেইগুলো দেখুন, সেইগুলো নিয়ে আলোচনা করুন। আমি তো কখনো এইরকমভাবেও বলেছি। নবনীতা বিয়েতে বিশ্বাসী? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি মানে এরকম নয় কিন্তু যে একটা বাজে এক্সপিরিয়েন্সের ওপরে আমি পুরো একটা এত ভালো একটা জিনিসকে একটা বাজে পরত পরিয়ে দেবো, একদমই নয়। এটা তো মানে তুমি ধরো আমি এই এক্সপিরিয়েন্সগুলো বাদ দিলেও আমি ভীষণ এই ব্যাপারে ভীষণই পজিটিভ মাইন্ডেড, এবং যে কোনো ধরো আমার অন্য বন্ধু বান্ধব যারা তাদের সাথে আমার মানে তাদের বিবাহিত জীবনের কোনো সমস্যা হলো তাদের সাথে আলোচনা হয়। এই কারণে আলোচনা হয়, আমি তাদের মানে হয়তো তার থেকে বয়স অনেক ছোট, বাট অবভিয়াসলি আই হ্যাড এ এক্সপিরিয়েন্স, তো সেই কারণে তাদের মনে হয় যে আমি হয়তো বেটার সলিউশন দিতে পারবো। তো সেই দিক থেকে মানে আমার আরো ভালো লাগে এটা নিয়ে আলোচনা করতে, মানে পজিটিভলি কোনো অ্যান্সার দিতে, যে এইভাবে এই প্রবলেম হলে এইভাবে সলভ করা উচিত, এইখানে একটু কম বলে ওইখানে একটু বেশি বলে এইভাবে অ্যাডজাস্ট করা। তো আমার এইগুলো নিয়েও তাদের সাথে আলোচনা করি। আমার এটা নিয়ে কোনো মানে প্রশ্নই ওঠে না যে একটা বিষয়কে খারাপ বলে দেওয়া। অবভিয়াসলি বিশ্বাসী। প্রেম করছো? তা আমাদের আমাদের যে গ্রুপটা আছে, ধরো কথা কথা আমি ব্যাঙ্গালোর গেছি, গিয়ে আমি বলে গেছি যে আমি 3 দিন থাকতে হবে, চলে আসবো। এবার হতে পারে কখনো কোনো একটা কাজের জন্য 4 দিন হয়ে গেছে, ওই একটা দিন আমাকে ফোন করে করে তারা পাগল করে দেয়। বা কোথাও গেলে আমি ধর জিমে গেছি, মানে সবাই একসাথে যদি বসার প্ল্যান হয়, মানে আমি অন্য কোথাও যেতেই পারবো না বোধহয়, আমি যেতেই। আর যেহেতু কি হয়, আমাকে ভীষণ মানে আমার ভীষণ ওদের সাথে থাকলেও ভীষণ স্পেশাল মনে হয় এই কারণেই, কারণ ওরা সবাই কাপল, মানে যাদের আমাদের গ্রুপটার মধ্যে সবাই কাপল, মানে আমরা অনলি ওয়ান যে আমি একা একা যাই প্রত্যেক পার্টিতে। তো এটা একটা বেশ ভালো কম্বিনেশন হয়। ধরো কিছু কিছু একটু ফ্রেশলি ধরো কোনো কথা হোক এই হোক না, সবসময় তো কাপল কাপল টাইপের কথা হয় না। তো আমার মনে হয় যে আমি ভীষণ একটা ফ্রেশ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি ওখানে গিয়ে, তো আমারও খুব এনজয় ভালো লাগে। আর ওরা আমাকে একদম মানে বরং ওরা দেবে না কারোর সাথে প্রেম করতে। আমি যদি কারোর সাথে মানে কোথাও গিয়ে আমি বললাম যে এখানে গেছিলাম এই পার্টিতে, কারোর সাথে কথা হলো এই হলো, কে কি ব্যাপার, না না দেখো তুমি তুমি কিন্তু বেরোলে হবে না এখান থেকে। আমি কি কারোর সাথে কোথাও ঘুরতেও যাবো না, না এইখানে যা হবে এই বিল্ডিং এর ভেতরে। আমি বলছি এই কি অবস্থা, মানে পুরো এরকম একটা, যদিও মজা করে করে, বাট না মানে মনে হয়নি ওরকম কখনো। তবুও মানে আরেকবার বিয়ে করার পরিকল্পনা কিছু? বিয়ে করার তো পরিকল্পনা কেন, আমার তো মানে আমার মনে হয় যে আমার মানে বিয়ে হোক না হোক যাই হোক, মানে এরা শুনেও ভীষণ হাসাহাসি করে আমার কাছে, মানে আমার মিনিমাম দুটো যদি বেবিও থাকে আমার খুব ভালো লাগে, তাদের সাথে থাকবো আমার এরকম ভালো লাগে। ইটস নট লাইক যে মানে বিয়ে অ্যান্ড অল, বাট মনে হয়নি কখনো। আর আমি যদি কখনো করি, মানে আমার আর এই বাঙালি কালচার বা কলকাতায় আমার আর অতটা কেন যাই না, আমার অতটা ইচ্ছে নেই। বাইরে মানে অবাঙালি কাউকে বিয়ে করতে চাও? যাই বিয়েটার কোনো বিয়েটার ওরকম কখনো প্ল্যান করিনি, কিন্তু যদি কখনো কারোর সাথে মানে জাস্ট একটা মানে সেম ইন্টারেস্ট কাইন্ড অফ এরকম হয়ও, সে বাঙালি না হলেও বেটার। আচ্ছা, তুমি যেটা বললে যে বেবিজ খুব পছন্দ করো, হ্যাঁ আমার খুব পছন্দ। সিঙ্গেল মাদার হতে চাও? আমি জানি না আমাদের ইন্ডিয়াতে বা এখানে এরকম কোনো প্রভিশন আছে কিনা, আমি জানি না, বাট আমি এইটুকুনি এখনো বুঝতে পেরেছি যে যেহেতু মানে এই একা সংসার করতে করতে একটা জিনিস মনে হয়েছে যে আমি হয়তো নিজের দায়িত্বটা একটু হয়তো নিতে পেরেছি, হয়তো আমি আর কারোর দায়িত্ব ভেবে নিতে পারবো। কারণ কোনো অ্যাডাল্ট মানুষের তুমি দায়িত্ব ভেবে নিতে পারবে না, কারণ তার দেখো তার লাইফে একটা জার্নি আছে, তুমি কিভাবে কিছুতেই কন্ট্রোল করো। আমরা বলি না যে ও ঠিক হয়ে যাবে এরপরে ঠিক হয়ে যাবে, হয় না, কারণ তার লাইফের মানে আমার এক্সপিরিয়েন্স, অবভিয়াসলি অন্য কেউ মানে অপোজ করতেই পারে, তার লাইফের এতটা বছর সে নিজের সাথে থেকে এসছে, হঠাৎ করে আমার সাথে মিশে কি করে চেঞ্জ হয়ে যেতে পারে? তার এতদিনের অভ্যেস, তার এতদিনের মানে বেড়ে ওঠা আপব্রিঙ্গিং কি করে চেঞ্জ হয়ে যেতে পারে? তার কিছুতেই চেঞ্জ হওয়া সম্ভব নয়। হ্যাঁ, তার যদি মানে যেভাবে তার আপব্রিঙ্গিং হয়েছে সেটাই যদি আমার মতো বা আমার ইন্টারেস্ট হয় সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এরকম তুমি ভেবো না যে মানে কেউ আসলো
আমার সাথে তার অতটা মানে নেই ইন্টারেস্ট, সেম ম্যাচ করছেন, হঠাৎ করে সে চেঞ্জ হয়ে গেল, হঠাৎ সম্ভব না। এবং কিন্তু বেবিজদের ক্ষেত্রে তো ওরকম হয় না, মানে তুমি তাকে ক্রিয়েট করছো বা তুমি ধরো তুমি তার ইন্টারেস্ট হোক ছোট থেকে বড় করছো, তো তুমি সেখানে তাও নিজের কলকাঠি নাড়তে পারবে, যেটা তুমি একটা অন্য অ্যাডাল্টের প্রতি পারবে না। এই দায়িত্বটা নিতে বোধহয় তুমি প্রস্তুত হয়ে গেছো। প্রস্তুত মানে আমি পছন্দ করবো, মানে যদি এরকম কোনো সুযোগ আসে লাইফে হয়তো পছন্দ করবো। হ্যাঁ, আমার খুব ভালো লাগে বাচ্চা, মানে খুব পছন্দ হয়। মানে মা হতে চাও এরকম একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খুব খুব, মানে আমার খুব, মানে যেহেতু আমার আরেকটা জিনিস হয়েছে, মানে আগে আমি না সবার সাথে এতটা ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতাম না বা এক্সপ্রেস করতে পারতাম না, আমি খুব কম করতাম। মানে আমি জানি না তোমরা আমাকে কতটা দেখেছো বা আগেরও যদি কখনো ইন্টারভিউ দেখবে বা দেখবে, আমি ভীষণ মানে একটা ওয়াল রেখে একটা ওয়াল রেখে আমি ভীষণ কথা বলতাম। এই জিনিসটাও আমার এখানে একা শিফট হওয়ার পর থেকে অনেকটা ভেঙেছে। কারণ কি হয়, তখন তো সবার সাথে ধরো অন্য সময় কি হতো, কেউ একটা দায়িত্ব নিয়েছে, আমি জাস্ট পিছনে ব্যাক সাপোর্ট দিচ্ছি। এখানে ব্যাক সাপোর্টের কোনো ব্যাপার নেই, এখানে তোমাকেই ড্রাইভিং করতে হবে, তোমাকেই নিজেকে সিট বেল্ট বাঁধতে হবে, নিজেকে সবটা করতে হবে, এরকম ব্যাপার। তো এই কারণে আমার মানে মনে হয়েছে যে হ্যাঁ, অনেকগুলো বিষয়ে যেটা ধরো এখনকার যারা মা বা বাবারা হয়তো ইয়ে করতো, আমি সেটাও এখন বুঝে, আমি তাদের থেকেও ম্যাচিউর হয়ে গেছি মাঝে মাঝে মনে, মানে যারা নিউ মাদার, আমি তাদের মাঝে মাঝে জ্ঞান দিতে শুরু করে দিই, এটা করা উচিত, এইটা এরকম ডায়েট হওয়া উচিত বাচ্চাদের এরকম। মানে সেই জায়গা থেকে বোধহয় একটা ভালোই হবে, অনেকটা বড় হয়ে গেছো এই যাপনটার মাধ্যমে, তাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো। এখন সেটাই বলছি, আমি এত একদমই ভোকাল ছিলাম না এই কারণে, কারণ আমি তো আগে রিয়েলাইজ করবো তারপর তো ভোকাল হবো, ওই রিয়েলাইজেশনটা অত ওইভাবে জায়গা ভীষণ, হ্যাঁ, ওই অভিজ্ঞতাগুলোর জন্য এখন মনে হয় যে না, সব জায়গাতেই ভীষণ জেনুইনলি নিজের ভাবটা প্রকাশ করা খুব দরকার। না হলে সেই মানুষটা পরে রিগ্রেট করবেই করবে কোনো একটা সময়, আজকে করবে না, কালকে করবে না, সে যখন নিজে দেখবে যে মানে সেই নিজের হতে হতে একটা জায়গায় এসে থেকে গেছে, তখন যে বাউন্স ব্যাকটা করবে সেটা ভীষণ বাজেভাবে হবে, সেই রিয়াকশনটা ভীষণ বাজেভাবে বেরোবে, কারণ তার এতদিন ধরে তার একটা প্রেশারে থেকে কর্নার হতে হতে এসছে। আমরা সবারই ভীষণ মানে একটু এক্সপ্রেস করা, সে ইন্ট্রোভার্ট হোক যাই হোক, বাট হওয়া উচিত। আচ্ছা, প্রাক্তন মানে তোমার কাছে কি তিক্ততা নাকি বন্ধুত্ব? প্রাক্তন মানে কি, দেখো সেটা নির্ভর করে যে অ্যাপার্ট ফ্রম দ্য রিলেশনশিপ, তুমি পাবলিকলি কোনো মানুষকে দেখে কি সেই মানুষটাকেই দেখে কখনো তো তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ না, তোমাদের একটা মিনিমাম মানে বোঝাপড়া বা মিনিমাম একটা মানে সৌজন্য বোধ আছে, এটার উপর নির্ভর করে। ধরো কোনো মানুষের সাথে তোমার এতটাই ধরো খারাপ এক্সপিরিয়েন্স হলো, তুমি কখনো পাবলিকলিও গিয়ে কথা বলতে পারবে না, আর হয়তো ইচ্ছেই করবে না যেই করো। বা কোনো মানুষের সাথে তোমরা এত ভালোভাবে একটা ধরো শেষ করলে, বা মিনিমাম একটা সম্মান জানানোর জায়গাটা যদি রয়ে যায়, সেখানে তোমার কোনো মানে অসুবিধাই হবে না কোনো পাবলিকলি তার সাথে হ্যালো বলতে। তো ডিপেন্ডস যে তুমি কিভাবে একটা সম্পর্ক ছেড়ে এসছো বা এন্ড করেছো, বা সম্পর্কে থাকাকালীন তোমাদের মধ্যে কতটা মানে কোনো খারাপ বা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। যদি সেই জায়গাটা একটা মিনিমাম একটা সম্মানজনক জায়গায় থেকে থাকে, তাহলে অবভিয়াসলি যে আমি কোনো পাবলিক প্লেসে তার সাথে বন্ধুত্বপূর্ণ মিশলাম বা কথা বললাম, অবভিয়াসলি বলবো। সেটা আমার ওই রকম কোনো ইগো নেই, মানে নেই যে হ্যাঁ মানে কখনোই তার মুখ দেখবো না, কথা বলবো না, এরকম ব্যাপার নেই। মাঝে একবার দিদিদা অসুস্থ হয়েছিল, তুমি দেখেছিলাম পোস্টও করেছো এবং তুমি রিয়াকশনও দিয়েছো। আমি তো মানে তোমাদের থেকেই আমি জানতে পারলাম, আমি তো আর কখনো কথা হয় না, তো কেউ একজন ফোন করেছিল, হ্যাঁ ও আমাকে ফোন করেছিল মাঝখানে, আমি একবার হসপিটালাইজ হয়েছিলাম, ওই ফুড পয়জনিং হয়ে গেছিলো এখান থেকে, তখন ও ফোন করেছিল। আমি বললাম যে এই হয়েছে, শুনে হাসলো, এই বাবা এই কারণে, আমি যে হ্যাঁ এই কারণে, আমি বোধহয় ডিহাইড্রেশন হয়ে গেছে, ফুড পয়জনিং হয়ে গেছে, ওই কারণে আমি একটু হসপিটালাইজ হয়েছি। তারপরে আবার একদিনের জায়গায় আরেকদিন থাকতে হলো, ওইটাই ওকে বললাম। আচ্ছা, তো একটু বলো যে এখন বোধহয় ভীষণ ব্যস্ততা রয়েছে তোমার, তোমার ব্যাঙ্গালোরে একটা কাজ রয়েছে তুমি যেটা বলছিলে, মা বাবা বা পরিবার কি বলে যে মেয়ের এই একটা চেঞ্জেস বা নিজের একটা দুনিয়া করে ফেলেছে তুমি? এখন আমার মা বাবার সাথে অ্যাকচুয়ালি বেশি কথা হয়, আমার আগে খুব কম কথা হতো ওদের সাথে। কেন? সময় জানি না, মানে এরকম না যে শুধুমাত্র মানে আমি যখন বিয়ের পরে যেখানে থাকতাম ওই কারণেই, তার আগেও খুব কম কথা হতো। আচ্ছা, যবে থেকে আমি প্রফেশনে ঢুকেছি, প্রফেশনাল হয়েছি, তবে থেকেই আমার বাবার সাথে ভীষণ কম কথা হতো, তার থেকে এখন বেশি কথা হয়। এখন কি বলে?
তারা মানে মেয়ে অনেকটা বড় মা হয়ে গেছে বলে তারা। এখানে আসে তো প্রায়, মানে উইকেন্ডে হোক এই হোক প্রায়ই আসে এখানে, এসে একদিন থেকে গেল বা সকালবেলা এসে বিকেলবেলা চলে গেল। আমরা তো মানে কিছু একটা নর্মাল জিনিস হলে দিনে 100 বার ফোন করে। মানে বললাম তো এখন অনেক কথাবার্তা বেড়ে গেছে। না এখন ভীষণ নর্মাল ভাবেই দেখে, মানে আগে যেহেতু সারাক্ষণ বাইরে থাকতাম তো ফোন করলেই, দেখো তুমি একটা বাইরের পরিবেশে থেকে তোমার বাবার সাথে কথা বলছো আর বাড়িতে থেকে কথা বলছো, সেটা দুটো কথার আলাদা, টোন একদম, চেঞ্জ হয়ে একদম। যায়। তো তখন কি হতো, আমি বাইরের পরিবেশে থাকতাম, ওখানে কথা বলতাম, আমি বলতে পারতাম না কথা, বা কোনো জিনিস নিয়ে আলোচনা হতো না, বা কথা বলতে বলতে অনেকগুলো কথায় চলে যাওয়া, ওই ব্যাপারটা হতো না। যেইটুকুনি দরকার সেইটুকুনি কথা বলে ফোন কেটে দিতাম। তো এখন যেহেতু বাড়িতে থেকে কথা হয়, এখন অনেক রকম কথা হয়, কি করব না করবো, এই আর কিও হয়, মানে যেটা আগে একদমই হতো না খুব একটা, সব রকম কথাই হয় এখন। একদমই। এবং তোমাকে থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো যেটা তুমি যেটা বলছিলে যে তোমার এই নিজের পরিবর্তনটা, এবং তুমি অনেক মানে কি বলবো এক্সপ্রেস ভাবে কথা বলতে পারো, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো। তো নিজের মতো করে খুব ভালো থাকো, এবং যারা তোমাকে ভীষণ মিস করে, আমি তোমাকে এটাও বলছিলাম যে আমি পর্দার মিস কাজ করি, করার- কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম, ভালো একটা জায়গা পাচ্ছি না। আমিও মিস করি, এরকম নয় কিন্তু আমি কখনো টেলিভিশনে ফিরবো না, এরকম নয়। আর এখন ওই ব্যাপারটাও নেই, যেটা তোমাকে বললাম যে খুব ফিনান্সিয়াল চাপ, ওই প্রবলেমটাও নেই, ওটা একটু অন্তত একটু ঠিক ভালো হয়েছে। কাজ, হ্যাঁ একটা ভালো অফারের হ্যাঁ অপেক্ষায় হ্যাঁ, রয়েছে, সেটাই। এরকম নয় কিন্তু যে অফ হয়েছে, আবার এরকম নয় যে আমি একদমই মানে আমি জানি অনেকে হয়তো মানে চিন্তিত সেটা নিয়ে যে আমার কাজ নেই তাহলে আমি কি করে করছি, এরকম নয়। লাইক আমার একটা প্রফেশন আছে সাইড বাই সাইড, কিন্তু মেন ব্যাপারটা হলো ওইটাই যে এখন যেটা বললাম যে পরিবেশটা যেহেতু চেঞ্জ হয়েছে, এই হয়েছে, তো ভালো কিছু হলে কেন করবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শেষে তোমার দর্শকদের যেটা বলতে চাইবে তুমি? কি বলবো, এটা তো এটাই বলবো যে জীবনে এরকম ওঠা পড়া এই সমস্ত হতেই থাকবে। কোনো পার্টনার বা এরকম কোনো খারাপ জিনিসের থেকে বেরিয়ে আসার যে প্রবলেমগুলো সেগুলো হতে পারে, ভালো সঙ্গ, ভালো ফ্রেন্ডশিপ সত্যিই মানুষকে অনেক হিল করতে সাহায্য করে। সো ভালো মানুষদের সাথে মেশো, ভালো বন্ধু বান্ধবের সাথে মেশো, ব্যাস আর কি চাই লাইফে। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।